সব মিলিয়ে কিন্তু এখানে আমি অনেক সুখী আছি। হ্যাঁ, এখানে আইসা তো দেখতেই পারতেছি 3 বেলা পচা বাসি পান্তা ভাত খাইতেছ আর এই ভাঙ্গা বাড়িতে থাকতেছ। এই তুই এই কামলার লগে এইভাবে কতদিন থাকবি? হ্যাঁ, সে যেন আমার ওই ছোট মায়ের জামাইয়ের কাছে একদম না যায়, কারণ আমার ছোট জামাই ওই গরিবকে একদম পছন্দ করে না। নেন দোলা ভাই, এটা আপনার। এটা তুমি কি করলা ছোট জামাই? মাছের মাথাটা আমি নিজে বাজারে গিয়া জাল্লার কাছে বলছি যে আমার এই মাছের মাথাটা ছোট জামাই খাইবো, তারপরে আমি বাড়িতে নিয়ে আসছি, আর তুমি কি করলা? অন্যের পাত্রে দিয়ে দিলা। ঢাকা শহরে গিয়া কোনো মেয়ের পাল্লাই পড়ছে। আরে ঢাকা শহরটা তো হইছে রঙিন, রঙিন মেয়েদের অভাব নাই। রাস্তাঘাটে কত রঙিন মেয়ে ঘোরাঘুরি করতেছে, নিশ্চয় ওইখান থেকে কাউরে বাইচা নিছে। বুঝলাম অনেকদিন ধরে অনাহারে আছেন। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি। আজকে তোর একদিন কি আমার একদিন। হাতটা ছেড়ে দে। নিশ্চয় কোনো টেইলার্স থেকে ভাড়া কইরা তারপরে কইলার্স। চুপ থাকুন, অনেক কথা বলেছেন আপনি, অনেক কিছু সহ্য করেছি। আর না, আজকে কথা শুনতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। পান্তা ভাতের যে মজা জানো, আমার কাছে পান্তা ভাত খুব ভালো লাগে। বড় বড় রেস্টুরেন্টের দামি খাবারও না আমি এত স্বাদ পাই না। ঠিকই বলেছ। আসলে কি জানো, ঘরে যদি খাবার না থাকে তখন পান্তা ভাত আর এই কাঁচামরিচ অনেক মজা লাগে। আমার খুব ইচ্ছা করে তোমাকে ভালো মন্দ খাওয়ার। কি করবো বলো, গরিব ঘরে জন্ম নিয়েছি, ভালো কোনো চাকরিও করতে পারি না, ভালো কোনো চাকরি পাইও না। দেখি যদি কপালে কোনোদিন ভালো চাকরি থাকে সেদিন ভালো মন্দ খাওয়াবো। কে বলেছে আমি এখানে ভালো খাবার খেতে পারতেছি না? 3 বেলা ঠিকঠাকভাবে আমি খাচ্ছি। তাছাড়া স্বামীর ভালোবাসা, মায়ের মতো শাশুড়ির ভালোবাসা, আদর যত্ন, ভালো খাবার তো মুখের তৃপ্তি, আর ভালোবাসাটা হচ্ছে মনের তৃপ্তি, আত্মার তৃপ্তি। তুমি যাই বলো না কেন, সব মিলিয়ে কিন্তু এখানে আমি অনেক সুখী আছি। হ্যাঁ, এখানে আইসা তো দেখতেই পারতেছি 3 বেলা পচা বাসি পান্তা ভাত খাইতেছ আর এই ভাঙ্গা বাড়িতে থাকতেছ। এই তুই এই কামলার লগে এইভাবে কতদিন থাকবি? হ্যাঁ, তারপরও বলতেছ সুখে আছো। বাপের বাড়িতেও এত ভালো থাকতে পারস না। বাবা কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাবা বলে ডাকবি না। তোর মুখ থেকে আমি ওই বাবা শব্দটা শুনতে চাই না। বাবা, ইচ্ছে না থাকা সত্ত্বেও না তোমার আব্বা ডাকতে শুনতেই হবে, কারণ ও তোমার মেয়ের জামাই, সেই সুবাদে ও তোমাকে আব্বা ডাকবেই। আমি এই ছোট লোকটাকে জামাই বলে স্বীকার করি না। তাহলে তুমি এখানে কেন এসছো? আমি দেখতে আসছিলাম তোরা কতটুকু সুখে আছস। আমি এখানে বেশ সুখেই আছি। আমার এই গরিবের সংসারে সুখের কোনো অভাব নেই। হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি খুব ভালো আছিস। তুই পান্তা ভাত খাইয়ে দিন কাটাইতেছস, যেই খাবারগুলো নাকি আমার বাড়ির কাজের লোককেও আমি খাইতে দিই না, আর তুই আমার মেয়ে হয়ে সেই খাবারগুলো খাইতেছস। বাবা, তোমাকে একটা কথা বলি, মন থেকে না তুমি আমাদেরকে মেনে নাও, তাহলে তুমিও বুঝতে পারবে আসলে আমরা কতটা সুখে আছি। এই ছোট লোকের বাচ্চারা আমি কোনোদিন জামাই বলে মাইনা নেব না। আরে বিআই সাহেব, আসুন, ঘরে আসুন। ঘরে গিয়ে আপনি কোথায় বসতে দিবেন? ওই ভাঙা চেয়ারে না ভাঙা বিছনার মধ্যে? বিআই সাহেব, এটা তো হলো আপনার মেয়ের বাড়ি, আপনার মেয়ের সংসার। এটা ভাঙা হলেও তো আপনার নিজের মনে করতে হবে। যেই দিন আমার মেয়ে আপনার ছেলের হাত ধইরা পালায়া আমার বাড়ি থেকে বাইরে আসে, সেই দিন আমার মেয়ের আমি কবর দিয়ে দিচ্ছি। আব্বা, এতক্ষণ আপনার অনেক কথা শুনলাম। আপনি অনেকভাবে আমাদেরকে অপমান করার চেষ্টা করেছেন, ছোট করার চেষ্টা করেছেন। ছোট মুখে একটা বড় কথা বলি। আচ্ছা, মানছি আমরা গরিব মানুষ, তাই বলে কি আমাদের কোনো আত্মসম্মান নেই? দেখুন, আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি, কোনো অন্যায় করি। আমরা প্রাপ্তবয়স্ক, ও আমাকে ভালোবাসে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করেছি। আমি অপরাধ তখনই করতাম যখন দেখতেন ভালোবেসে আপনার মেয়েকে আমি ঠকিয়েছি, বিয়ে করিনি। কিন্তু আমরা তো বিয়ে করে সংসার করছি, আমরা সুখে আছি, তাহলে কেন আমাদেরকে অপমান করছে? আব্বা, আপনাকে একটা কথা বলি, এই যে আমাকে গরিব, ছোট লোক, অসহায় বলে গালি দিচ্ছেন, অপমান করছেন, দেখবেন একদিন এই গরিব ছোট লোককে আপনি বুকে জড়িয়ে নিয়েছেন। একদিন হয়তো আমার অনেক টাকা হবে, সেদিন আপনি গর্ব করে বলবেন
যে আপনার মেয়ে কোনো ভুল করেনি। আপনার মেয়ে কোটিপতি জামাইকে বিয়ে করেছে। সেই স্বপ্ন কোনো দিন আমার পূরণ হইব না। তবে তোদের একটা কথা বলতে আসছি, আমার ছোট মায়ের জামাই কালকে আমার বাড়িতে বেড়াইতে আসবে, তাই আমি চাই তারা কালকে আসবে। এখন আমি যাই। বৌমা, তুমি মন খারাপ করো না। আর তোমার বাবা যা বলে গেছে তোমরাই ওনার মনের কথা না, উনি অভিমান করে বলছে। আচ্ছা, তোমরা যা খাওয়া দাওয়া করো, আমি আমার কাজটা শেষ করে আসতেছি। বাবা, বাবা কোথায় তুমি? বাবা কোথায় আপনারা? আমরা চলে আসছি তো। কি অবস্থা, এখানে কি দাঁড়ায় থাকতে বলতে? আরে ভাইজান, আপা আপনি চলে আসছেন? কেমন আছেন? দাঁড়ান, আমি খালুজানে ডাকতেছি। খালুজান, খালুজান, দেখেন আপা ভাইজান চলে আসছে, তাড়াতাড়ি আসেন আপনি। আব্বা তুমি কেমন? কেমন আছো জামাই বাবাজি? কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি, তোমার আসতে রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? না বাবা, আসতে কোনো সমস্যা হয়নি। না বাবা, সব মিথ্যা কথা বলতেছে। রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমাদের অনেক কষ্ট হয়েছে আসতে। কি করবো বাবা বলুন? ড্রাইভারটা গাড়িটা ঠিকমতো দেখাশোনা করেন, তাই মাঝ রাস্তায় এসে গাড়িটা নষ্ট হয়ে গেছে। ওই ড্রাইভারের বাচ্চাটাকে আমি বলেছি যে তুই সবসময় গাড়িটা দেখে রাখবি, তা না করে ওর কোনো খেয়ালই নেই গাড়ির প্রতি। ও আচ্ছা, বুঝতে পারছি। বাবা, তুমি কি দেখতেছো ভাবে? ওই মাহি আর মাহির জামাইরে আসতে বলছিলাম, এই সেইটাই দেখতেছি আসতেছে নাকি। বাবা, আপনি এটা কি কাজ করেছেন? আপনি খুব ভালো করে জানেন ওই গরিব ছোট লোকের বাচ্চাটাকে আমি দেখতে পারি না। কেন আসতে বলছেন? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। আর বাবা শুনুন, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আপনি যদি এবার অনুমতি দেন তাহলে আমি ঘরের ভিতরে যাব। কেমন বাজে একটা দুর্গন্ধ আসছে না? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, এখানে আর বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাইব না। এই জুলেখা, এখানে দাঁড়ায় আছস কে? যা, জামাই বাবাজির হাত থেকে এই ব্যাগ আর মিষ্টির প্যাকেট ঘরে নিয়ে যা। যা। বাবা, তুমি কি সত্যি আমাদেরকে ভালোবেসে এখানে আসতে বলেছো, নাকি কোনো উদ্দেশ্য নিয়ে আসতে বলছো? না, এখানে কোনো উদ্দেশ্য নাই। তয় তোর জামাইরে বইলা দিবি সে যেন আমার ওই ছোট মায়ের জামাইয়ের কাছে একদম না যায়, কারণ আমার ছোট জামাই ওই গরিবকে একদম পছন্দ করে না। না বাবা, তুমি একদম টেনশন করো না, আমার জামাই তোমার ছোট জামাইয়ের আশেপাশে একদমই যাবে না। দেখো মাহি, তোমাকে একটা কথা বলি, এই বাড়িতে কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে তাহলে তার প্রতিবাদ করো না। দেখো, আমি তোমাদের পরিবারের যোগ্য না, আমি গরিব মানুষ। তারা তো ঠিক কথাই বলেছে, আমার কি যোগ্যতা আছে বলো তাদের সাথে তাল মিলিয়ে চলার? এই শোনো, তুমি আমার স্বামী, তোমাকে কেউ ছোট করে কথা বলবে তা আমি একদমই সহ্য করতে পারবো না। চলো ঘরে চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। চাচা, আপনার দুই মেয়ের জামাই আজকে আপনার বাড়িতে এসেছে, তাইলে তো ভালোই হয়। তাহলে তো আপনার বাড়িতে আনন্দ ফুর্তি লেগেই আছে। আনন্দ হতো যদি শুধু আমার ছোট মায়ের জামাই আসতো, তাহলে এইখানে তো আবার বড় মায়ের জামাই আসছে, যাকে আমি একদম সহ্য করতে পারি না। চাচা, আপনার দুই মেয়ের জামাইয়ের দিক থেকে আপনার বড় জামাই অনেক ভালো। এই, তুমি ভালো মন্দ কি বুঝো? হ্যাঁ, সেটা আমি বুঝি। যার ভিতরে ভদ্রতা আছে, রাস্তায় দেখা হলে এমনিতেই মানুষকে সম্মান করে। আর যার ভিতরে অভদ্রতা আছে, সে মানুষকে কখনো সম্মান করতে পারে না। এই, তুমি আমার কি বুঝাইতে চাইতেছো? হ্যাঁ, তুমি বুঝাইতে চাইতেছো আমার ছোট মায়ের জামাই একটা অভদ্র না? হ্যাঁ, যাও যাও আমার চোখের সামনে থেকে। তুমি আমার বড় মায়ের জামাইয়ের পক্ষ হইয়া ওকালতি করতে আইছো, আমি তোমার ওকালতি করতে বলি নাই। যাও। গরিব বুঝে গরিবের দুঃখ। আমার মায়ের জামাই হইছে একটা গরিব, আবার সে আসছে আমার বড় মায়ের জামাই ওকালতি করার জন্য।
ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কিছুদিনের ভিতর আপনার কাছে চলে আসবো। আপনি তো জানেন আমি কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি জীবনে অনেক কিছু করতে পারবো। কি হলো দুলা ভাই, আপনি মনে হয় ফোনে কারো কাছে সাহায্য চাইছেন? আরে বাবা, যদি সাহায্য চাইতে হয় বাইরের লোকজনের কাছে কেন চাবেন? আপনি তো আমার কাছে চাইতে পারেন, তাই না? আপনি চাইলে কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারি। শোনো ভাই, আমি কারো কাছে সাহায্য চাচ্ছিলাম না, আমি প্রয়োজনে কথা বলছিলাম। আর তাছাড়া তোমার কাছ থেকে আমার সাহায্য নেওয়ার কোনো ইচ্ছা নেই। আহা, লজ্জা পাচ্ছেন কেন? লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমি তো বললাম আমি আপনাকে সাহায্য করব। আমি তো জানি আপনার সংসার কিভাবে চলে। আমি যদি আপনাকে সাহায্য করতে পারি তাহলে ক্ষতি কোথায় বলুন? কি ব্যাপার শুভ, তুমি আমার হাজবেন্ডের সাথে এরকম আচরণ কেন করছো? তুমি সব সময় কোনো বাহানা খুঁজে আমার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করো কেন? আরে বাবা, এখানে ছোট করার কি আছে? আমি তো বরং আপনার স্বামীকে সাহায্য করতে চাইলাম। আর দেখুন না, আপনাদের অভাবে সংসার, আপনাদের নুন আনতে পান্তা ফুরায় যায়, আপনারা ঠিকমতো সংসারটা চালাতে পারছেন না। তার জন্য দেখলাম দুলাভাই হয়তো ফোনে কারো কাছে সাহায্য চাইছিল। আমি বললাম দুলাভাই ফোনে কারো কাছে কি সাহায্য চাইবেন, আপনি আমার কাছে বলুন, আমার তো টাকা পয়সার অভাব নেই, লাগলে আমি সাহায্য করব। আর তাছাড়া আপনারা গরিব মানুষ, আপনাদের সাহায্য করতে পারলে আমার জন্যই ভালো। তাছাড়া আপনাদের পরিচিতিতে আমার লজ্জা লাগে। আর আমার জন্য যদি আপনারা একটু স্টাবলিশ হন, একটু উপরে উঠতে পারেন, আমি একটু মান সম্মান নিয়ে মানুষজনের সাথে চলাফেরা করতে পারবো। আমার হাজবেন্ড কি তোমার কাছে কোনো সাহায্য চেয়েছে? না, তা চাইনি, কিন্তু দেখলাম সে অন্য কারো কাছে সাহায্য চাইছে। আর আমি ভাবলাম আমি যেহেতু আপন মানুষ, আমার কাছে সাহায্য চাইলে ক্ষতি কিসের? আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, তুমি এখন এখান থেকে যেতে পারো। মাহি, শুধু শুধু শুভর সাথে কেন কথা বাড়ালে? শোনো, ও না তোমার সাথে অনেক বাজে ব্যবহার করতেছিল, তাই আমি প্রতিবাদ করছি। তুমি তো কোনো প্রতিবাদ করনি। আচ্ছা, তুমি কেন প্রতিবাদ করনি বলো তো আমাকে? মাঝে মধ্যে চুপ থাকতে হয়, সবসময় প্রতিবাদ করতে হয় না। প্রতিবাদের দুইটা দিক আছে। প্রথম দিক হচ্ছে, আবার কখনো কখনো প্রতিবাদ করলে খারাপ দিকে যায়। একটু বুঝে শুনে প্রতিবাদ করতে হয়। বাদ দাও, তুমি কার সাথে কথা বলতেছো? শোনো, আমার মনে হয় ঢাকা যেতে হবে। রহমান ভাইয়ের সাথে আমি কাজের বিষয়ে কথা বলেছিলাম। রহমান ভাই বলল কাজটা হয়ে যাবে, এর জন্য ঢাকা যেতে হবে। আমি তোমাকে বলেছিলাম না তোমার কাজটা হয়ে যাবে, দেখলে তাই হলো। তুমি চিন্তা করো না, দেখবে একদিন তুমি অনেক বড় লোক হবে। শোনো, আমার জীবনে অনেক বড় হতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে। আমি আমার মাকে ভালো রাখতে চাই, তোমাকে ভালো রাখতে চাই। আমার জন্য তোমাদের সবাইকে কথা শুনতে হয়। আমি চাই নিজে কিছু করে সবাইকে দেখিয়ে দিতে। না, আমিও পারি। পারবে, তুমি একদিন ঠিকই অনেক কিছু করতে পারবে। দেখো, আজকে যে তুমি সবার কাছে ছোট হও, আমার পরিবার তোমাকে উঠতে বসতে অনেক কথা শোনায়, অপমান করে, কিন্তু তুমি মুখ বুঝে সব কিছু সহ্য করো। দেখবে আল্লাহ তোমাকে এই ধৈর্যের ফল খুব ভালো কিছু দেবে। আমি তোমাকে সবসময় দোয়া করি এবং সাপোর্ট করি। তুমি একদিন ঠিকই সাকসেসফুল হবে। চলো তো ঘরে চলো, আসো। নেন দুলাভাই, এটা আপনার। এটা তুমি কি করলা ছোট জামাই? মাছের মাথাটা আমি নিজে বাজারে গিয়া জাল্লার কাছে বলছি যে আমার এই মাছের মাথাটা ছোট জামাই খাইবো, তারপরে আমি বাড়িতে নিয়ে আসছি। আর তুমি কি করলা? অন্যের পাত্রে দিয়ে দিলা। আহা বাবা, আপনি কেন বুঝতে পারতেছেন না? আমি তো সবসময় ভালো মন্দ খাই। ভাইজান গরিব মানুষ, এত বড় মাছ, তাও আবার মাথা কিনা সামর্থ্য তো নেই, তাই ভাবলাম যদি একটু খাইতে পারতাম। না না, মাছের মাথা আমি খাবো না। মাছের মাথা আমার লাগবে না। মাছের মাথা তুমি খাও। দেখো, আমি গরিব মানুষ, মাছের মাথা আমার পেটে সহ্য হবে না, হজমও হবে না। আমি শাক পাতা খাই, এটাই ভালো। বাবা অনেক কষ্ট করে বাজার থেকে তোমার জন্য এই মাছের মাথা নিয়ে এসেছে, তুমি খাও, বাবা তৃপ্তি পাবে। তুমিও না মাছের মাথাটা কেন দুলাভাইকে দিতে গেলে? তুমি খাও এখন। আরে পাগলি, তুমি কি বুঝতেছো না? আমার একটু দয়া হয়েছিল, তাই একটু দয়া করতে গিয়েছি। ছোট জামাই কিন্তু কাজটা ঠিকই করছে। এই মাছের মাথাটা এই গরিব রে দিয়া। ছোট জামাই অনেক বড় মন, নিজে না খাইয়া অন্যের মাছের মাথা খাওয়াইতে খুব ভালোবাসে। চুপ থাকো, অনেক হয়েছে। আসলে কি বাবা জানো,
তুমি না আমাদেরকে দাওয়াত দিয়ে আনোনি, তুমি আনছো আমাদেরকে অপমান করার জন্য। এটা তোমার একটা প্ল্যানিং ছিল, কিভাবে তুমি আমাদের অপমান করবে সেটারই এটা একটা কাহিনী, বুঝতে পারছো? আর এখানে বসে বসে আমার জামাইকে তোমরা অপমান করেই যাচ্ছ, আমি আর সহ্য করতে পারতেছি না। মাহি চুপ থাকো, কি শুরু করেছো? কেন চুপ থাকবো? কিসের জন্য চুপ থাকবো? ওরা সবাই মিলে তোমাকে অপমান করে যাচ্ছে, তাও খাবার টেবিলে বসে, আর আমি চুপ করে এই সমস্ত নাটক দেখবো? কখনোই না। আপু, আমরা কি কোনো ভুল বলছি? যা সত্য তাই তো বলছি। হ্যাঁ, সত্যি বলেছিস। আমরা গরিব, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমরা একবেলা খেলে আরেকবেলা খেতে পারি। কিন্তু কি জানিস, আমাদের মধ্যে না ভালোবাসার কমতি নেই, বুঝতে পারছিস? আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি, আর তার থেকে বড় কথা আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে। আমাদের মধ্যে টাকা না থাকলে কি হবে, সুখটা একদম পরিপূর্ণ আছে, যা তোদের মধ্যে নেই। বাবা, আমরা চলে যাচ্ছি। আমার হাজবেন্ড তোমার বাড়িতে সেই দিনই আসবে যেই দিন আমার হাজবেন্ডকে তুমি জামাই বলে মেনে নিবে, এই বাড়ির জামাই হওয়ার যোগ্যতা রাখবে। চলো, এখনই চলো, চলো। মুখের উপর কতগুলা কথা বইলা গেল। হ্যাঁ, এই তোমরা খেতে থাকো। জি। আসো। মা, মা, কি রে বাজান, তোরা এত রাইতে চইলা আইলি যে, কিছু হয়েছে নাকি? না মা, তেমন কিছু না। আসলে তোমার বৌমা তোমাকে ছেড়ে থাকতে পারছিল না, আমাকে বললো চলো, মাকে অনেক মিস করছি, বাড়ি ফিরে চলো, এর জন্যই চলে এলাম। এই পাগলি বৌমা, এতদিন পর বাপের বাড়ি গেছো, কিছুদিন তো থাইকে আসতে পারতা। এই এত রাইতে তুমি তোমার স্বামীরে নিয়ে চইলা আইছো, কাজটা কি তুমি ঠিক করছো? আমি আমার এত ভালো শাশুড়ি মাটাকে ছেড়ে কিভাবে দূরে থাকি বলুন তো? আমি না আপনাকে ছেড়ে দূরে থাকতে পারবো না। আর মা, আমি যে আসছি, আপনি খুশি হননি? হইছে হইছে, এখন আর এত রাইতে কথা বাড়াইতে হইব না। এক কাজ করো, যদি খিদা থাকে খায়া লও, খায়া তোমরা ঘুমায় পড়ো, আমি যাই আমার ঘরে ঘুমায় পড়ি। আচ্ছা মা, তাহলে তুমি কি ঘুমিয়ে পড়ো, আমরা ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে বাবা, যাও যাও বৌমা। কিছু তো একটা অবশ্যই হয়েছে, এত রাইতে আর জিজ্ঞাসা করার দরকার নেই, সকালেই জিজ্ঞাসা করো। বাবা আপনি যাই বলুন না কেন, ওকে আমার টোটালি সহ্য হয় না। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালো রেখেছে। এই মিয়া, সেই দিন না তুমি আমার বড় গলায় কইছিলা, হ্যাঁ আমার ছোট জামাই নাকি কোনো ভদ্রতাই জানে না, রাস্তাঘাটে দেখলে নাকি সালাম দেয় না, আর এখন তো আমার সামনেই আমার ছোট মায়ের জামাই তোমার সালাম দিছে, ভালামন্দ জিজ্ঞাসা করছে। কাকা, এর আগে যতদিন দেখা হয়েছে কোনোদিন সালাম দেয়নি, আজ হঠাৎ করে কেন সালাম দিল বুঝতে পারছি না। ভাইজান আপনি শুধু শুধু আমার শ্বশুরের কাছে আমার নামে বদনাম করতেছেন। দেখেন সেদিন হয়তো বা আমি আপনাকে দেখি নাই, তার জন্য সালাম দিই নাই, কিন্তু দেখেন দেখলে কিন্তু আমি অবশ্যই আপনাকে সালামটা দিতাম, কারণ আমি শুনছি শ্বশুরবাড়ি এলাকার কুত্তাও নাকি সালাম পায়। জামাই, তুমি কি আমাকে কুত্তার সাথে তুলনা করলা? আরে না 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 ভাইজান, আপনি তেমন কিছু কেন মনে করতেছেন? আমি তেমন কিছু বলি নাই, আপনি তো একজন নামি দামি ভদ্রলোক, একজন ভালো মানুষ, আপনাকে আমি এই কথা বলতে পারি? বলেন। হয়েছে জামাই, এত কথা দরকার নাই, এই যাও। আজকে শ্বশুর আছে দেখিয়া সালাম দিয়ে কথা বলে, পারেও বটে। কি ব্যাপার, মন খারাপ করে এখানে বসে আছো কেন? তুমি কি কিছু নিয়ে চিন্তা করতেছো? তুমি তো তোমার বাবাকে বলে আসলে একদিন আমার অনেক টাকা হবে, কিন্তু এত টাকা আমি কিভাবে ইনকাম করব বলো? আচ্ছা বাবা, এখানে চিন্তার কি আছে? তুমি পরিশ্রম করো তাহলেই তো হবে। আর তাছাড়া তোমার না একটা জবের কথা চলতেছে, জবটা হয়ে গেলে তার আমাদের কোনো টেনশনই নাই, তাই না বলো? আমার মনে হয় না মাহি আমার চাকরিটা হবে। যদিও চাকরিটা কনফার্ম হয়, তবুও চাকরি করতে গেলে অনেক টাকা ঘুষ দিতে হয়। এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে না একটা উপায় আছে। কি উপায়? কি উপায়ের কথা বলছো তুমি? তুমি একটা কাজ করো, তুমি না শহরে চলে যাও, ওখানে গিয়ে কিছু একটা করো, তাহলেই হবে। আমিও তাই ভাবছিলাম,
যদি শহরে যেতে পারতাম তাহলে হয়তো মনের আশা পূরণ করতে পারতাম। কিন্তু তুমি যে শহরে যাবে, ওখানে গিয়ে কার কাছে থাকবে? আমাদের তো পরিচিত কেউ নেই। আমি শুনছি শহরের মানুষগুলো নাকি অনেক কঠিন হয়, যে যাকে নিয়ে ব্যস্ত, কেউ কারো দিকে ফিরেও তাকায় না, কাউকে সাহায্যও করে না। এই কথাটা আমি তোমার মানতে পারলাম না। দেখো না, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না। যেখানে ভালো মানুষ আছে সেখানে খারাপ মানুষ থাকবে, আর এত খারাপ মানুষের ভিড়ে হয়তো একজন ভালো মানুষ পেয়েও যেতে পারে। আচ্ছা বাবা, আমি বুঝতে পারছি। এখন চলো রুমে চলো, ভাত খাবে। আর কবে শহরে যাবে সেটা পরে দেখা যাবে। আসো। মা, তাহলে আমি যাই, আমার জন্য দোয়া করো। বাবা, এই সামান্য কয়টা টাকা আমার কাছে ছিল, আর কিছু নেই রে বাবা, নেই। সমস্যা নেই মা, এটা দিয়ে আমি চালিয়ে নিতে পারবো। শোনো, তুমি না এই চেনটা রাখো, এই চেনটা তোমার বিপদে কাজে লাগতে পারে। আরে এটা তুমি কি করবে? এটা তো তোমার শেষ সম্বল, শেষ সম্বল দিয়ে দিলে তুমি কি করবে? কি যে বলো না সৈকত, আমার জীবনের সব থেকে বড় সম্বল তো তুমি। তুমি আগে প্রতিষ্ঠিত হও, তারপর এরকম কত গহনা তুমি আমাকে বানিয়ে দিবে। হ্যাঁ বাবা, বৌমা তো ঠিকই বলেছে। তুই যে ভালো কামাই রুজি কর, বৌমারে তুই আবার গহনা গড়িয়ে দিস। আচ্ছা মা, তাহলে আমি আসি, আমার ট্রেনের দেরি হয়ে যাচ্ছে। যা বাবা, দেখে শুনে যাস। সাবধানে যেও। আচ্ছা, মায়ের দিকে খেয়াল রেখো। আসছি। মা, 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 আমি যে আপনাকে কখন থেকে ডাকতেছি, আপনি শুনেন না? আপনি কান্না করতেছেন কেন মা? কি করবো বৌমা, আমার ছেলেটা বাড়ি থেকে গেছে প্রায় 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবরই পাচ্ছি না। আমার ছেলেটা আমারে ছাড়া বাইরে কোথাও একটা রাতও থাকেনি। আল্লাহ জানে কোথায় আছে, কেমন আছে, কি করতেছে, আমি তো কিছুই জানি না বৌমা। মা, আপনার ছেলে তো ইনকাম করতে গেছে বলেন, হয়তো কোনো কাজে ব্যস্ত, এই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না। ও ঠিক সময় বের করে আমাদের সাথে যোগাযোগ করবে। আপনি শুধু আপনার ছেলের জন্য নামাজ পড়ে দোয়া করবেন। হ্যাঁ মা, আমি তো নামাজ পড়ে আমার ছেলের জন্য দোয়া করি, কিন্তু মা তো এই মনটারে বুঝাইতে পারি না। আমি তো আমার ছেলের চোখের আড়াল করিনি, তাই আমি দেখতে পাচ্ছি না বলে ও অনেক কষ্ট হচ্ছে। মা, একটু ধৈর্য ধরেন। আপনার ছেলের জন্য আপনি শুধু দোয়া করেন। মায়ের দোয়া সন্তানের জন্য অনেক কিছু। আপনি যদি ঠিকভাবে দোয়া করেন, দেখবেন আপনার ছেলে ঠিকঠাকভাবে থাকবে এবং সুস্থ সবলভাবে আমাদের কাছে ফিরে আসবে। আর যদি এরকম কান্নাকাটি করেন, বলেন আপনি অসুস্থ হয়ে যাবেন না, তখন আপনাকে নিয়ে আমি কই যাব? চলেন, অনেক বেলা হয়েছে, এখন খাওয়া দাওয়া করবেন, আসেন। বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। শুনলাম তোর স্বামী নাকি ঢাকায় গেছে, ঢাকায় গিয়া তোদের সাথে আর কোনো যোগাযোগই করতেছে না। বাবা, ও হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, সময় বের করে কল দিতে পারতেছে না। যখন সময় পাবে ঠিকই আমাদেরকে কল দিবে, আমাদের খোঁজ নিবে। সব সময় না তুই বকই রয়ে গেলি, চালাক আর কোনোদিন হইতে পারলি না। এই ঢাকা শহরে গিয়া তোদের সাথে যোগাযোগ করতেছে না, এই তোর মনে কোনো চিন্তা ভাবনা হয় না? হ্যাঁ, আমার তো মনে হয় ঢাকা শহরে গিয়া কোনো মেয়ের পাল্লাই পড়ছে। আরে ঢাকা শহরটা তো হয়েছে রঙিন, রঙিন মেয়েদের অভাব নাই। রাস্তাঘাটে কত রঙিন মেয়ে ঘোরাঘুরি করতেছে, নিশ্চয় ওইখান থেকে কাউরে বাইসা নিছে। শোনো বাবা, আমার স্বামী এমন না। আমি আমার স্বামীকে অনেক বিশ্বাস করি, সে আর যাই হোক আমাকে কখনো ঠকাবে না। তুমি ঠিক কথা বলেছো বৌমা। আমার ছেলে আর যাই করুক না কেন, অন্তত আমাদের বিশ্বাস নিয়ে খেলা করতে পারে না। আপনি কেমন বাবা বলুন তো?
নিজের মেয়ের সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন। এইটা আপনার কাছে সংসার? হ্যাঁ, এইটা তো আমার কাছে কোনো সংসার মনে হয় না। আচ্ছা বাবা, আমাদের এই সংসারটা তোমার কাছে সংসার কেন মনে হয় না একটাবার বলবে? এইটা কোন ধরনের সংসার, যেই সংসারের মধ্যে সব সময় অভাব লাগিয়া থাকে? হ্যাঁ, নুন আনতে পান্তা ফুরায়, কোনো সময় তোর ভালো জিনিস কোনো কিছু দিতে পারে? তুই খাইতে পারস? পোষা বাহি পান্তা সবসময় তুই খাইয়ে পড়তাস। শুনেন বিয়ে সাহেব, আপনাকে একটা কথা বলি। আসলে গরিব সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মন অনেক বড়। আমরা জানি সংসারে কিভাবে সুখ ফিরিয়ে আনতে হয়, সংসার সুখে রাখতে হয়। আরে টাকা ছাড়াও সংসারে সুখ রাখা যায়। আমরা গরিব, আমরা যা পারি, আপনারা বড় লোকরা তা পারেন না। বাবা শুনলে তো, ভালো করে শুনলে আমার শাশুড়ি কি বললো। আমি আর তোমাকে কোনো কথাই বলতে চাই না, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। কখনো যদি মেয়ের ভালো দেখতে পারো তাহলে এই বাড়িতে আইসো, আর নাহলে কখনো আইসো না। এখন যাও তুমি। বৌমা, তুমি কি সৈকতের বন্ধু বান্ধব সবারই চিনো? না মা, আমি তো সবাইকে চিনি না, হাতে কোনো কয়েকজনকে চিনি। শুনো না, ওদের কাছ থেকে সৈকতের কোনো খবর নাও না। ঠিক আছে মা, আমি চেষ্টা করতেছি। হাতের কাজটা শেষ করে আমি দেখি। মা একটা কাজ করেন না, রান্নাঘরে রান্না বসে আসছি, আপনি একটু গিয়ে রান্নাটা দেখেন। ঠিক আছে মা, আমি চাইতেছি। আচ্ছা ঠিক আছে। এই চাঁদের বাতির কসম। ভাবি, এই কি ব্যাপার, কি সমস্যা? আপনারা দুজন আমার পিছু নিয়েছেন কেন? হ্যাঁ, আমি ভালো করে বলতেছি, আমার পিছন ছেড়ে দেন। আর এই সমস্ত উল্টাপাল্টা কথা না বলা আপ করেন। শুনলাম আপনার স্বামী আপনার সাথে অনেক দিন ধরে যোগাযোগ করেন না, আপনি মনে অনেক কষ্টে আছেন, তাই ভাবলাম পথটা একটু আগলাইয়া ধরি। ভাবি, কোনো সাহায্য করতে কোন তাহলে কইরা দিতেছি। আমাকে যেতে দিন, আমি না আপনাদের সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার কথাটা বুঝলে আপনার জন্যই ভালো। বুঝলাম অনেক দিন ধরে অনাহারে আছেন। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি। আজকে তোর একদিন কি আমার একদিন। হাতটা ছেড়ে দে। জানো তুমি ছিলে না, সবাই আমার সাথে অনেক বাজে ব্যবহার করছে, হাসি ঠাট্টা করছে আমাকে নিয়ে। এই পাগলি, আমি চলে আসছি তো। এখন তোমাকে নিয়ে কেউ আর ঠাট্টা করতে পারবে না, কেউ খারাপ ব্যবহারও করতে পারবে না তোমার সাথে। তুমি তো একদম সাহেবদের মতো হয়ে গেছো সৈকত। আরে সাহেবদের মতো কেন বলছো? সাহেব হয়ে গিয়েছি। আমার কাছে এখন অনেক টাকা হয়েছে, আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি বলেছিলাম না একদিন দেখবে আমার অনেক টাকা হবে। সত্যি বলতেছো তুমি? আরে হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। শোনো, আমি তোমাকে নিতে এসেছি, এখন থেকে গ্রামে থাকতে হবে না, আমরা শহরে থাকবো। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো, মা তোমার জন্য অপেক্ষা করতেছে। বাড়ি চলো। না না মা, আমি বাড়িতে যাব। কি বলতেছো? তুমি এত দিন পর গ্রামে আসছো, আর তুমি মায়ের সাথে দেখা করবে না? মায়ের সাথে পরে দেখা করতে যাব, আগে অন্য কোথাও যাব। চলো আমার সাথে, এসো। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, শুভ। বাবা, আমার মনে হচ্ছে কি জানেন, ও টেইলার থেকে কাপড় চোপড় ভাড়া করে নিয়ে আসছে আপনাকে দেখানোর জন্য। তুমি ঠিকই বলছো, যে মানুষটা কিনা কিছুদিন আগে খেতে পারতো না, সে এত ভালো কাপড় চোপড় পাবে কোথায়? তুমি ঠিকই ধরছো, এই ছোট লোকটা এত ভালো ভালো কাপড় কোথায় পাইবো? নিশ্চয় কোনো টেইলার থেকে ভাড়া কইরা তারপরে পয়লার্স। চুপ থাকুন, অনেক কথা বলেছেন আপনি, অনেক কিছু সহ্য করেছি। আর না, আজকে কথা শুনতে আসিনি,
কিছু কথা বলতে এসেছি। আমি গরিব, আমি ছোট লোক, আমি দামি কাপড় পরতে পারি না, দামি খাবার খেতে পারি না। এসব জিনিস আমার জন্য, তাই না? আজকে আমার কাছে টাকা হয়েছে, আজকে আমি অনেক টাকার মালিক। তাহলে বলুন তো, আজকে আমার এসব খাবার, এসব পোশাক আমার শরীরে মানাচ্ছে কিনা? শ্বশুরাব্বা, একটা কথা শুনুন, মানুষ চাইলে সব কিছুই শুনুন। আমিও চেষ্টা করেছিলাম, আমার পরিশ্রমের ফল আজকে আমাকে এই পজিশনে দাঁড় করিয়েছে, তাই আমি আজকে এত টাকার মালিক হতে পারি। আচ্ছা, 1 মিনিট আমাকে বলুন তো, আপনি এত টাকা কি করে কামালেন? রাতারাতি কোটিপতি হয়ে গেলেন? নিশ্চয়ই অবৈধ পথে কামিয়েছেন, তাই না? না, অবৈধ পথে না, সব টাকা বৈধ পথেই কামিয়েছি। যাদের যা চিন্তা, যে যেভাবে ইনকাম করে ঠিক সেভাবেই চিন্তা করে। শুনে রাখো, মানুষ সৎকর্মের মাধ্যমেও বড়লোক হতে পারে, সৎকর্মের মাধ্যমেও তার লাইফটাকে চেঞ্জ করতে পারে। শুধু পরিশ্রমের দরকার। সঠিক পরিশ্রম মানুষকে তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। বাবা, আমি তোমাকে বলেছিলাম না একদিন আমার হাজবেন্ড অনেক কিছু করে দেখাবে। দেখো, আজকে আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে দেখো, সে তার লক্ষ্যে পৌঁছে গেছে। এখন তুমি কি বলবে? আমার হাজবেন্ড ছোট লোক, সব সময় তুমি ওকে অপমান করতে, ছোট করে কথা বলতে, কিন্তু আমার হাজবেন্ড কখনো তোমাকে অপমান করে নাই, ছোট করে কথা বলে নাই। সবসময় বলতো তুমি ওর বাবার মতো, তোমাকে সবসময় ভালোবাসছে, সম্মান করছে, উল্টা আমাকে বুঝাইছে, ধৈর্য ধরতে বলছে। আল্লাহ আজকে আমাদের ধৈর্যের ফল দিছে। বাবা, তুমি এত ভালো একটা জামাই পেও ওকে কখনো মেনেই নিতে পারোনি, সবসময় অপমান করছো, তুচ্ছ-তাচ্ছিল্য করছো, কোনো সম্মান কখনোই দাওনি। অথচ ও তোমাকে সব সময় বাবার নজরে দেখছে, সব সময় তোমাকে সম্মান করছে। বাবারে, তুমি আমার মাফ করে দাও। তোমার আমি অনেক সময় অনেক কথা কয়ে কাটাইছি, তোমার আমি কোনো দিন ভালোভাবে কথা বলি নাই, কোনো দিন তোমার সাথে আমি ভালো ব্যবহার করি নাই, সব সময় তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি। মা, তুই আমার মাফ করে দিস। থাক বাবা, আপনার ক্ষমা চাইতে হবে না। দেখুন, বউয়ের বাবা মানে নিজের বাবা। আমি আপনাকে নিজের বাবার মতো করেই ভালোবেসেছি। আপনি যে কথাগুলো আমাকে বলেছেন আশীর্বাদ হিসেবে নিয়েছি, তবে কষ্ট এতটুকুই লাগতো। আমি গরিব ছিলাম, টাকা পয়সা ছিল না। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, গরিবরা কি মানুষ না? তাদের কি শখ আহ্লাদ বলতে কিছু থাকতে পারে না? মানুষ চাইলেই সঠিক পরিশ্রমের মাধ্যমে তার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে। আচ্ছা সৈকত, তুমি এতদিন কেন আমাদের সাথে যোগাযোগ করোনি? ইচ্ছে করে। কিছুটার মানুষকে অনেক কিছু করতে বাধা দেয়, তাই সমস্ত কিছু সহ্য করে আত্মীয়তার বন্ধনটাকে নিজের ভেতরে পিষে রেখে কষ্ট করে গেছি। আমি যোগাযোগ করতে চাই, কারণ যোগাযোগ করলে হয়তো তোমার কাছে আমি ফিরে আসতে হতো, যোগাযোগ করলে হয়তো মায়া লাগতো, আমি ওখানে কাজ করতে পারতাম না, তোমাদের জন্য মন ছুটে আসতো। তাই তো যোগাযোগ করিনি। ভেবেছিলাম যেদিন বড় হতে পারবো, যেদিন অনেক টাকার মালিক হতে পারবো, ঠিক সেদিন ফিরে আসবো। আজ দেখো, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি ফিরে আসতে পেরেছি। শ্বশুর আব্বা, আমি আপনার মেয়েকে নিয়ে শহরে চলে যাচ্ছি, আপনার গ্রামে থাকবো না। আপনার যখন মন চায় আপনি শহরে যেতে পারেন, আপনার মেয়ের সাথে দেখা করতে পারেন। মাহি, চলো।